আসসালামু আলাইকুম। আচ্ছা যারা অলরেডি যোগ দিছো সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো সবাইকে একটু বলতেছি কিউএনএ তে সালাম না দিয়ে চ্যাট বক্সে দিতে থাকো বা তোমাদের কথা বলতে থাকো। আপু জয়েন করছে অলরেডি। আমরা ক্লাস শুরু করব। একটু হোল্ড করো। কিউএনএ তে না করি আমরা, হ্যাঁ? ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, কথা ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের সবাইকে হচ্ছে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমি স্ক্রিনটা একটু পরে শেয়ার দিচ্ছি। আমার ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে তো। তোমরা তোমাদের অবস্থা বলো। তোমরা কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। রবিন সালাম দিয়েছে। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো সবাই তোমরা? আচ্ছা ভাইয়া কই? ভাইয়া বাসায়। ভাইয়া বাসায় বসে আছে। ঠিক আছে? আচ্ছা, আপনি কে? তুর বলেছে আপনি কে? আমি হচ্ছে আপু। নিপা বলেছে আপু খুব ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হলে সমস্যা নেই। আমরা ঠান্ডা খেতে, খেতে ক্লাস করব। ঠিক আছে? তোমাদের লাস্ট যে তোমাদের ডেইলি এক্সাম হয়েছে, সেই ডেইলি এক্সামে কে কত পেয়েছো? একটু আমাকে নাম্বারগুলা বলো তো। ডেইলি এক্সামে কার কত মার্কস ছিল বা কার কত নাম্বার ছিল? দেখি নাম্বারগুলো একটু বলো তো আমাকে। পরীক্ষা দেই নাই। কেন শিপন তুমি এক্সাম দাওনি কেন? আইরিন আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডায় জমে যাইতেছো কেন? তোমাদের এরিয়া থেকে অনেক বেশি ঠান্ডা? আচ্ছা 33, 47, 41, 43 আচ্ছা। কেউ 50 আউট অফ 50 পাও নাই? কেউ কি 50 আউট অফ 50 পাও নাই? নো ওয়ান? আচ্ছা আয়েশা পেয়েছে 45। ওকে। আচ্ছা ঠিক আছে। আয়েশাকে পেলাম একটা, আয়েশা ভালো নাম্বার পেলাম একটা, ঠিক আছে? আর বাকিরা হচ্ছে গিয়ে বাকিদের মধ্যে ওকে শোনো, তোমাদের হচ্ছে গিয়ে ডেইলি এক্সাম মার্কস নিয়ে আমি বরাবরই প্রতি ক্লাসে কিছু কথাবার্তা বলি, যে আমি বরাবরই বলি যে তোমাদের ডেইলি এক্সামের মার্কস নিয়ে একটু মাথা ব্যথা করবা না। তবে একটা মাথায় থাকবে যে যাতে করে তোমার আউট অফ 50 35 এর নিচে যাতে মার্কস না নামে, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি হয় কি, তোমার 35 আমরা একটা হচ্ছে গিয়ে তোমার মানে বাউন্ডারি ধরি। তো 35 এর নিচে মার্কস যদি নেমে যায় তাহলে তোমার মনে হবে যে হচ্ছে গিয়ে তোমার মানে প্রিপারেশনটা অত বেশি ভালো না, ঠিক আছে? এই জন্য তোমরা ট্রাই করবা যে যত খারাপ পরীক্ষায় হোক না কেন লিস্ট যাতে 35 পর্যন্ত তোমাদের মার্কসটা থাকে। ওকে? আচ্ছা আমি আমার ডেইলি রুটিনটা বলবো। ওকে আচ্ছা, ডেইলি রুটিন শেয়ার করবো, সবই করবো, নো প্রবলেম, আমি বলে দিব। তাহলে এখন তোমরা তোমাদের আমাকে বলো যে তোমরা যে উন্মেষে ক্লাস করতেছো তোমাদের ফিডব্যাকটা কিরকম? মানে তোমরা কি পড়া আসলে কিছু বুঝতেছো নাকি তোমাদের মাথার উপর দিয়ে সব যাচ্ছে? মাথার ভিতরে দিয়ে কিছু যাচ্ছে, মানে পড়া নিতে পারতেছো? এখন এক্সাম যেটা 5 মার্চের কথা বলতেছে, এটা কেউ কেউ বলতেছে ভুয়া, কেউ কেউ বলতেছে রিয়েল। এটা অ্যাকচুয়ালি আমরা রিয়েল ধরি। এখন আমাদের প্রিপারেশনটা আমাদের আগাতে হবে, যেহেতু আমরা মানে মোটামুটি কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাই না, এই জন্য ওইটাকে রিয়েল মনে করেই কি আমাদেরকে সামনে আগাতে হবে, ঠিক আছে? আচ্ছা বুঝতেছো? এখন বুঝে গেলে তো অ্যাকচুয়ালি হবে না, আমার নিজেদের পড়তে হবে, তাই না? আমাদের নিজেদের আগে পড়তে হবে। তো তোমরা নিজেরা আসলে অ্যাকচুয়ালি রুটিনটা কি সাজাতে পারতেছো যে তোমরা কিভাবে পড়বা বাসায়, বলো তো? আচ্ছা, অনেক এক্সামে গ্যাপ পড়ে গেছে। শোনো তোমাদের একটা কথা বলি, অবশ্যই অনলাইন ক্লাসে এখন তোমাদের সব দিক দিয়ে সুবিধা অসুবিধা কিছু না কিছু আছে। যেমন আগে ধরো ধরো তোমরা যারা ঢাকার বাইরে থাকতা ওদেরকে কি ঢাকায় এসে ক্লাস করা লাগতো, আলাদা হোস্টেলে থাকা থাকতো, নিজের বাসা বাড়ি থেকে দূরে থাকা লাগতো। কিন্তু এখন তোমরা যারা হচ্ছে মানে অনলাইনে ক্লাস করতে পারতেছো, তোমরা কিন্তু কি বলতো, তোমরা বাসায় থেকে নিজেদের বাসা থেকে ক্লাস করতে পারতেছো। তোমাদের যাওয়া আসার খরচটা কমে গেল, তাই না? আরে শাকিল ভাই তুই আমার ক্লাস করছিস, এবার তুই থাম ভাই, শুনতে পারছি তো। এই বেটা মেসেজ দিতেই আছে দিতেই আছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যারা যারা হচ্ছে গিয়ে কি করতেছো বলো তো, মানে ফিল করতেছো যে তোমরা কভার করতে পারবা না বা পড়াশোনা অনেক গ্যাপ পড়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এখন মাত্র ডিসেম্বর মাস, ঠিক আছে? এখন মাত্র ডিসেম্বর মাস, তোমাদের হাতে এখনো জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস আছে। এই 2 মাসে কিন্তু তোমরা যদি একদম সিরিয়াসলি পড়ো, মানে টাইম নষ্ট না করে যদি একদম সিরিয়াসলি তোমাদের বেস্ট এফোর্টটা দাও, তাহলে কিন্তু তোমরা পড়ার অনেক টাইম পাবা। ঠিক আছে, পড়ার কিন্তু যথেষ্ট টাইম পাওয়া যাবে। তোমরা পড়ার অনেক টাইম পাবা। সো তোমাদের অনেক গ্যাপ পড়ে গেছে, কিভাবে পড়বো বা কিভাবে রিভিশন দিব সেটা আমি এখন তোমাদেরকে মানে সান্ত্বনা দিচ্ছি যে কোনো টেনশন নেই, তোমরা কিন্তু পড়ার টাইম পাবা। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা তোমাদের রুটিনটা কিভাবে সাজাবা, শোনো। তোমরা যারা হচ্ছে কি 10টার ব্যাচে ক্লাস করো, তোমাদের ক্লাস কি 10টা থেকে 12টা পর্যন্ত হয়। তোমরা ট্রাই করবা ভোরবেলা উঠে তোমরা ফজরের নামাজটা পড়ে পড়তে বসতে, ঠিক আছে? তাহলে এখন ফজরের আজান কয়টায় দেয়? 5:30টায় দেয়। তোমরা যদি সকাল 5:15টায় উঠো, 5:15টায় উঠে মুখ টুক দিয়ে ফজরের নামাজ পড়ে পড়তে বসো, তাহলে তোমরা কি 6টা থেকে 7টা 8টা 9টা
3 ঘন্টা পড়ার টাইম পাইলা, ঠিক আছে? 3 ঘন্টা পড়ার টাইম পেলে এরপরে তোমরা নাস্তা করলা। নাস্তা করার পরে তোমরা হচ্ছে গিয়ে 10:30 থেকে 11:30 12:30 2 ঘন্টা ক্লাস করলা। 2 ঘন্টা ক্লাস করার পর কি বলতো? সাথে হচ্ছে গিয়ে তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে না। মুড অফ থাকে, ব্রেইন কাজ করে না। তখন তোমরা করবা কি? সাথে তোমরা হচ্ছে গোসল করে ফেলবা। গোসল করে নামাজ কালাম পড়ে লাঞ্চ করবা। লাঞ্চ করে দুপুরে 1 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমাবা। কারণ আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার নিজের কাছে মনে হইতো যে দুপুরের ঘুমটা আমার জন্য একটা টনিক হিসেবে কাজ করে। বুঝছো? দুপুরের ঘুমটা আমার জন্য টনিক হিসেবে কাজ করতো। আমি পড়াশোনা করার অনেক বেশি এনার্জি পাইতাম। তো দুপুরে ঘুম থেকে উঠে কি করবা? আসরের নামাজ পড়বা। ঠিক আছে? আসর নামাজ পড়বা। এরপরে হচ্ছে গিয়ে তোমার এরপরে একটু পড়বা। পড়ে মাগরিবের নামাজ কালাম পড়ে সন্ধ্যার নাস্তা করবা। সন্ধ্যার নাস্তা করে এরপর তুমি যে পড়তে বসবা, পড়তে বসে এরপর একদম টানা তোমার 10টা কি 11টা পর্যন্ত পড়বা। টানা 10টা 11টা পর্যন্ত পড়ে তুমি হচ্ছে গিয়ে রাতে ডিনার করবা। রাতে ডিনার করার পরে যারা ভোর সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না, মানে ভোরবেলা যাদের উঠার অভ্যাস নাই, সকালে ঘুম ভাঙে না, তারা হচ্ছে গিয়ে হাইয়েস্ট 2টা কি 3টা পর্যন্ত পড়বা। আর যারা ভোরবেলা 5টায় উঠতেছো, তারা হচ্ছে গিয়ে 1টা পর্যন্ত পড়বা। পড়ে এনশিওর করবা যাতে করে তোমার এটলিস্ট 6 ঘন্টা ঘুম হয়। অনেকেই বলে যে অ্যাডমিশনের আগে আমি 18 ঘন্টা পড়তাম, 19 ঘন্টা পড়তাম। শুনো, 18-19 ঘন্টা পরেই ঠিক আছে। তোমার যদি 18-19 ঘন্টা পড়া না লাগে, তুমি কেন 18-19 ঘন্টা পড়বা আমাকে একটু বলো তো? যেই পড়াটা অন্য একজনে 2 ঘন্টায় পড়লে হয়, সেই পড়াটা তো তোমার 45 মিনিটে পড়লেও তো হইতে পারে। সো অন্য একজন 18-19 ঘন্টা পড়লো, তাকে কপি করে আমারও যে 18-19 ঘন্টা পড়তে হবে তা কিন্তু না। ঠিক আছে? এই জন্য করবা কি, এটলিস্ট তোমরা পরীক্ষার আগে 6 ঘন্টা করে তোমাদেরকে পড়া এনশিওর করতে হবে। 6 ঘন্টা, সরি পড়া না, ঘুম এনশিওর করতে হবে যে রাতের বেলা যেভাবেই হোক আমার যাতে 6 ঘন্টা এটলিস্ট ঘুম হয়। ঠিক আছে? এরপরে তুমি যদি 1টায় ঘুমাও 5টায় উঠবা, 2টা বা 3টায় ঘুমালে তুমি হয়তো 8টা বা 9টার সময় উঠবা। আর তোমার যদি একদম টানা হচ্ছে ক্লাস পড়তে বোরিং লাগে, মানে পড়া মাথায় না ঢোকে, তখন সেক্ষেত্রে তোমার জন্য করণীয় কি? সেক্ষেত্রে তোমার জন্য করণীয় হচ্ছে তুমি আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে টানা পড়তে পারো না, সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে তোমরা 20-25 মিনিট পর নিজেকে একটা করে ব্রেক দিবা। ঠিক আছে? 20-25 মিনিট পর একটা ব্রেক দিবা। ব্রেকটা কিরকম হবে? ব্রেকটা হবে যে তুমি এই ফাঁকে কি করতে পারো বলো তো? তোমার গান শুনতে পারো। ওকে? এরপরে তোমার হচ্ছে গিয়ে তুমি গান শুনতে পারো, বাসায় হাঁটাহাঁটি করতে পারো, কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলে একটু সাজেশন নিতে পারো যে কিভাবে পড়াশোনা করতেছে। ঠিক আছে? এই টাইপের সাজেশন গুলো নিতে পারো। বা ধরো তোমার হচ্ছে গিয়ে বারান্দায় গিয়ে একটু তোমার গাছপালাতে পানি টানি দিতে পারো। যার যেমন কাজ বা যার যেটা হবে। ঠিক আছে? এটা করে তোমার হচ্ছে 20 মিনিট পর কি করবা বলো তো? 20 মিনিট পর তুমি হচ্ছে গিয়ে মানে একটা ব্রেক নিবা। কারণ টানা হচ্ছে 30-35 মিনিট করলে হবে কি জানো? 30-35 মিনিট পড়লে হচ্ছে গিয়ে তোমার দেখবে মাথা ঘুরাবে। বা তুমি একদম সারাদিন ধরে নিয়ে বিগত বছরের একটা 100 মার্কসের পরীক্ষা একদম 1 ঘন্টা ধরে তুমি পরীক্ষা দিবা। ঠিক আছে? 1 ঘন্টা ধরে পরীক্ষা দিয়ে হবে কি, তুমি যদি টাইম মেপে একদম পরীক্ষা দাও, তখন তোমার কিন্তু পরীক্ষার জন্য একটা আলাদা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? যে আমি হচ্ছে পরীক্ষায় কতটুকু টাইম ম্যানেজমেন্ট করতে পারতাছি, বা আমি পরীক্ষার সময় কি তোমার ঠিকমতো টাইম পাবো কিনা, এবং সেই অনুযায়ী তুমি কি করবে বলো তো? খাতা চেক করাবা। তোমার বাসায় আম্মু বা ভাইয়া আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, এখন শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সরি ভাইয়া, 1 মিনিট। আচ্ছা সমস্যা নাই আপু, সমস্যা নাই। আপু আচ্ছা, ঠিক আছে। উফ, আমার ভাইয়া ল্যাপটপে অনেক ঝামেলা করতেছে। তোমরা একটু 2 মিনিট টাইম দাও আমাকে। ঠিক আছে? 2 মিনিট টাইম দাও। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা আপনি দিয়ে জয়েন করেন, আমি ওদের সাথে কথা বলতেছি। ভাইয়াও তো মনে হয় যোগ দিচ্ছে, ভাইয়া না হয় ওদের আসিফ ভাই। হ্যাঁ ভাই, আছি আমি, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। বুঝলাম ভাই। ভাই তাহলে ওদের উদ্দেশ্যে 1-2 মিনিট না একটু বলেন, ওই যে হ্যাঁ, আপু মনে শিওর, হয়। অবশ্যই। আচ্ছা। আমার সাউন্ড শোনা যাচ্ছে তো নাকি ভাই? হ্যাঁ জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি অনেক অনেকদিন পর chat মানে কি বলে কোশ্চেন অ্যান্সার যেগুলো আর কি আছে, কোশ্চেন ওগুলো একটু দেখে নিচ্ছি আর কি কিউএতে। হ্যাঁ, আহ,
কি কি আছে? আচ্ছা, সালাম দিয়েছি অনেক। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শীতের মধ্যে আসলে সকালে উঠে ক্লাস করা খুব কঠিন। আর এমনিতে কেউ কেউ প্রশ্ন করছিল, যেমন 2 মাস পরে ঢাকা মেডিকেল চান্স পাওয়া সম্ভব কিনা। তো আমি এইগুলা প্রশ্ন আসলে এগুলো কি অ্যান্সার দিব আসলে এটা খুব মুশকিল। আমি নিজে খুব মুশকিল। আমি সবসময় বিশ্বাস করি যে সবকিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল কিন্তু পারমিট হয়ে যাবে বলে। তো যাই হোক, যাদের টার্গেট হচ্ছে ভালো মেডিকেলে পড়া, তারা তো নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করবে। তো আমার মনে হয় যে 2 মাসে সব সম্ভব। যদি তুমি পড়াশোনা করো তাহলে অ্যাটলিস্ট চান্স পাওয়া সম্ভব অবশ্যই। এবং ভালো, যদি কপাল ভালো থাকে তাহলে ভালো মেডিকেলেও চান্স পাওয়া সম্ভব। আর এমনিতে যেহেতু সামনে আমরা আমরা মোটামুটি এইটুকু শুনতে পারছি যে আমাদের সামনেই মার্চে হচ্ছে পরীক্ষা হবে 5 তারিখে। তো এর মধ্যে তোমরা যারা ক্লাস করছো রেগুলার, বা যারা এখন রেগুলার হচ্ছে চিন্তা করেছো যে হয়ে যাবে রেগুলার, তারা একটা মোটামুটি প্ল্যান রাখো যে কিভাবে আসলে শেষ করবা। কারণ আমাদের এটা তো অলরেডি শেষ, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস আছে আর কি। তো 2 মাসের মধ্যে তোমাদের কোচিং এ রুটিনটাও দেখবা তোমরা, যে কোচিং এর রুটিনে কবে শেষ হচ্ছে, তারপরে কতদিন সময় পাচ্ছ। তো আমার মনে হয় না যে আসলে আমরা মডেল টেস্ট বা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলোর পরে খুব বেশি সময় আমাদের হাতে থাকে, মনে হয় না এরকম। তো তোমরা যারা হচ্ছে এটা খেয়াল করছো যে তোমার পড়াশোনায় এখনো কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, সেটার জন্য একটা আলাদা প্ল্যান রাখো। কারণ যখন তোমার মডেল টেস্ট শুরু হয়ে যাবে তখন আসলে তুমি এটা কিভাবে শেষ করবা। আর মডেল টেস্টের সময় তোমার মার্কস যদি আবার কম আসে, তখন আবার কনফিডেন্স কমে যেতে পারে। বাসা থেকে তো কথা বলবেই। তো সেটার জন্য একটু আলাদা করে প্ল্যান রাখা যায়, আমার যে ঘাটতি আছে সেগুলো আসলে আমি কিভাবে শেষ করবো। এই জন্য আমাদের সময় আমরা যেটা করতাম আর কি, যে কিছু এক্সামকে স্যাক্রিফাইস করতে হতো। কিছু এক্সামে খারাপ আসবে, ওই এক্সাম কোনগুলো হবে, কোন এক্সাম গুলোতে আমি গ্যাপগুলো শেষ করবো, অর্থাৎ আগের পড়াগুলো শেষ করবো, এটা আমাকে চিন্তা করতে হবে আর কি। বাসাতেও তো ঝামেলা করবে, সেটা আমি কিভাবে সামাল দেবো চিন্তা করে রাখতে হবে। ভাই আমার কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। সরি, আমি হচ্ছে কি আমার আসলে ভাইয়া ল্যাপটপ হঠাৎ করে মানে স্লিপ মোডে চলে গেলে এটা হ্যাং হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে বাচ্চারা তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ আমাদের সাথে ছিলা। আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছে গিয়ে তোমাদের সঞ্চারী আপু, ঠিক আছে। আমার স্কুল ছিল মণিপুর, কলেজ ছিল হলিক্রস। আমি বর্তমানে মুগদা সরকারি মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়াশোনা করছি, ঠিক আছে। তোমাদের মতো আমিও হচ্ছে, আমাকে অটো পাস দেয় নাই, আমাদের এখনো প্রফ পরীক্ষা হয় নাই, সো ফাইনাল ইয়ারে উঠতে পারি নাই, ঠিক আছে। আমি এখন এমএমসি 4th ইয়ারে পড়াশোনা করছি, যাই হোক। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের অনেকের সাথে আমার এখন পর্যন্ত ক্লাস হয়েছে, অনেকের সাথে আমরা ক্লাস পাই নাই। তোমরা যারা যারা কোয়েশ্চেন করতেছো যে আপু মাসুম ভাইয়া কই, মাসুম ভাইয়া কই, মাসুম ভাইয়া পাবনার বাসায় অনেক আরামে আছে, শান্তিতে আছে। তোমরা যারা মাসুম ভাইয়ের ক্লাস করতে ইচ্ছুক, আমার ক্লাস করতে ইচ্ছা করতেছে না, ক্লাস লিভ করতে পারো। যারা আমার ক্লাস করতে চাও তারা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমার কথা যদি ক্লিয়ার শোনা যায় সবাই একটু চ্যাটে সি লেখো, ঠিক আছে। আমার কথা যদি ক্লিয়ার হয় তাহলে সবাই হচ্ছে কি করো বলো তো, ক্লাস চ্যাটে একটু সি লেখো। নূর আলম, শাওন ভাইয়ের ক্লাস করতে চাই, শাওন ভাই যদি আসে তাহলে ক্লাস করো, আপুর ক্লাস করতে ভালো না লাগলে ক্লাস থেকে চলে যেতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। আমার অ্যাডমিশনের টাইমে ডেইলি রুটিন আমি মানে অলরেডি শেয়ার করে ফেলেছি আয়েশা, আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। আমি এভাবেই পড়তাম, জাস্ট অ্যাডমিশনের 10 দিন আগে আমি হচ্ছে পড়ার স্পিড একটু বাড়ায় দিতাম। যেমন আমি যেরকম ব্রেক নিতাম, ব্রেক টাইমটা একটু কমাই দিছিলাম, তখন গড়ে 14-15 ঘন্টা পড়তাম অ্যাডমিশনের আগে দিয়ে। কিন্তু নর্মালি অন এভারেজ 8 থেকে 10 ঘন্টা আমার পড়া হতো, ঠিক আছে।
আছে? তাহলে যাই হোক, আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি, ঠিক আছে, আমাদের অনেক টাইম নষ্ট হয়ে গেছে। আমরা শুরু করব হচ্ছে আমাদের দুইটা চ্যাপ্টার। একটা হচ্ছে কি আমাদের জুওলজি মানে বায়োলজি সেকেন্ড পেপারের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, আর একটা হচ্ছে প্রাণীর পরিচিতি হাইড্রা। এই দুইটা চ্যাপ্টার থেকে আমাদের একটা ধারণা থাকে যে বিগত বছরে আমাদের এগুলা থেকে বেশি প্রশ্ন আসে না। এটা কিন্তু একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? দেখো, আমরা যদি একটু আমাদের এই স্লাইডটা দেখি তাহলে দেখো বিগত বছরগুলোতে কিন্তু আমরা যদি পরপর সালগুলো দেখি 14, 15, 15, 16, 17, 18, 18, 19 প্রত্যেক বছরই কিন্তু পরপর আমাদের এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। আমরা যদি কম পড়ে কম পরিশ্রমে কি বলতো অনেক ভালো করতে চাই, তাহলে আমরা হাইড্রাটা খুব ভালো করে পড়বো। কারণ ইন্টারে উঠে কি বলতো, ইন্টারে উঠে আমরা কিছু চ্যাপ্টার পারি কি না পারি, আমরা কিন্তু এই হাইড্রাটা খুব ভালো করে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি কিছু পারি আর না পারি, অ্যাটলিস্ট হাইড্রা চ্যাপ্টার নিয়ে আমাদের মোটামুটি কি বলতো আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি নেই বলতো, আমরা মোটামুটি আর কিছু না পারলেও কিন্তু এটা হচ্ছে গিয়ে আমরা পারি। সো আমাদের দেখো হাইড্রা কিন্তু আমরা অত বেশি ইগনোর করতে পারবো না হাইড্রাকে, ঠিক আছে? আর প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের কিছু কমন প্রবলেম আছে। প্রবলেমগুলা কি? 1 নাম্বার প্রবলেম হচ্ছে আপু মনে থাকে না। 2 নাম্বার প্রবলেম এত বৈশিষ্ট্য কিভাবে পড়বো। 3 নাম্বার প্রবলেম যে আপু আমাদের এক্সাম্পল মনে থাকে না। তাহলে কি কি বললাম দেখো, মনে থাকে না, কঠিন বৈশিষ্ট্য কঠিন নাম মনে থাকে না, এত এক্সাম্পল মনে থাকে না, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম দেখো, এই সবগুলো প্রবলেমের সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিব। সেটা কি দেখো, তোমাদের মেডিকেলে কিন্তু 4টা অপশন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে তোমরা কিন্তু 4টা করে অপশন পাবা, ঠিক আছে? তাহলে এখন তোমার কিন্তু পুরোপুরি তোমার কন্ড্রিকটিস মুখস্থ করা লাগবে না। তুমি যদি কন্ড্র দিয়ে মনে রাখো, ঠিক আছে, যদি শুধুমাত্র কন্ড্র দিয়ে মনে রাখো তাহলে কিন্তু অপশনে তোমার কন্ড্রিকটিস দেখে মনে পড়বে। আবার যেমন ধরো তোমার ন্যাথোস্টোমাটা পুরাটা মনে রাখা লাগতেছে না, শুধু ন্যাথো দিয়ে মনে রাখো, অপশনে ন্যাথোস্টোমাটা দেখে তোমার মনে পড়বে। আর এই চ্যাপ্টার থেকে এত কঠিন নামও কিন্তু পরীক্ষায় আসে না, এই জন্য তোমাদের কোশ্চেন ব্যাংক পড়ার সিস্টেমটা হবে, তোমরা প্রথমে কোশ্চেন ব্যাংক দেখবা যে এই চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এরপর বই খুলে মেরিট্রিক্স পাশাপাশি রেখে পড়বা, এরপরে তোমরা কোশ্চেন ব্যাংকটা নিজে নিজে সলভ করবা। তাহলে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারবা যে কোন কোন কঠিন টপিকগুলো তোমাদের পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না, ঠিক আছে? তাহলে আমরা সবাই চ্যাপ্টার শুরু করি, কি বলো? তোমরা পারমিশন দিলে আমরা চ্যাপ্টার শুরু করি, পারমিশন দেন চ্যাটে। হ্যাঁ, সাব্বির ভাইয়া কথা মোটামুটি শেষ করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা ক্লাস শুরু করব। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। আমাদের সাথে কোশ্চেনের অ্যান্সার আসিফ ভাইয়া আছে। তোমাদের যদি টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ভাইয়াকে করতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রাণী জগতের বিভিন্নতা, তোমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের বিভিন্ন প্রাণীদেরকে দেখলেই বোঝা যায় যে প্রাণীর কত রকম বিভিন্নতা আছে। যেমন তোমাদের একদল প্রাণী আছে যারা কিনা চায় যে তারা ঢাকা মেডিকেলে পড়বে অথবা সামনের দিকের মেডিকেলে পড়বে, তারা কুত্তা মরা পড়া বা কুত্তা মুখস্থ পড়া পড়ে, তারা খুব সিরিয়াসলি সিনসিয়ারলি ক্লাস করে একদম সিনসিয়ারলি কোশ্চেন করে এবং তারা পুরো ক্লাস 2 ঘন্টা অ্যাটেন্ড করে তারপরে ক্লাস থেকে চলে যায়। এটা হচ্ছে এক জাতীয় প্রাণী। এক জাতীয় প্রাণী আছে তারা হচ্ছে কি একদিন পরে তো 2 দিন পরে না, 2 দিন পরে তো 3 দিন পরে না, 1.5 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে ক্লাস লিভ করে চলে যায়, কখনো লাইভ ক্লাস করে না, তোমার হচ্ছে ভিডিও ক্লাস করে, ঠিক আছে? কারণ তার দাদা বা নানা হচ্ছে গিয়ে মারা যাওয়ার সময় বলছিল যে আমার নাতি বা নাতনি ডাক্তার হবে, তো তারা সেই আশা পূরণ করার উদ্দেশ্যে সেই আশায় তারা হচ্ছে কোনো রকমের দায় সেরা গোছের ক্লাস করে। আর আরেক শ্রেণী সবচেয়ে পিকুলিয়ার শ্রেণী হচ্ছে কি তৃতীয় শ্রেণীর বান্দা। তারা ভাবে কি যে তারা ইন্টারের লাইফে জীবনেও কোনো পড়াশোনা করে নাই, বায়োলজি বই একটা পৃষ্ঠা উল্টায়ও দেখে নাই, তারা ভাবে যে 2 ঘন্টার ক্লাসে তাদেরকে পুরো বায়োলজির উপরে পিএইচডি করায় দেওয়া হবে। তারা এইটার ব্যাখ্যা জিজ্ঞেস করে ওইটার ব্যাখ্যা জিজ্ঞেস করে, মনে যেন জীবনেও কোনোদিন বায়োলজি বইটা উল্টায়ও দেখে নাই, ঠিক আছে? বায়োলজি বইতে যে একটা মানে খানদানি মার্কা বাঘের ছবি আর পিছনে যে খানদানি মার্কা ঘাস ফড়িং এর ছবি আছে, এটা মনে তারা ইহোজিন দিকে দেখে নাই, ঠিক আছে? আর লাস্টে পরে চতুর্থ শ্রেণীর প্রাণী, তারা হচ্ছে ক্লাসে আসে শুধুমাত্র কিসের জন্য বলতো? কিউএনএ বক্সে বসে হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন করার জন্য, চ্যাট বক্সে উল্টাপাল্টা কথা বলার জন্য, সেটার স্ক্রিনশট তুলে গ্রুপে ভাইরাল করে দেওয়ার জন্য। তাহলে তোমাদের এত বিভিন্নতা থেকে বোঝা যায় যে আমাদের প্রাণী জগতে কত বিভিন্নতা আছে, তাই না? তাহলে এই যে প্রাণী জগতের বিভিন্নতা, এইটাই এই বৈচিত্র্য বা বিভিন্নতাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হলো জিনগত। জিন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি দেখো, আমাদের ডিএনএ এর একটা নির্দিষ্ট খণ্ড, ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের ডিএনএ, এই ডিএনএ এর একটা নির্দিষ্ট খণ্ড যদি আমাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে জিন,
ঠিক আছে, আমরা কি বলতে পারি যে ডিএনএ এর একটা নির্দিষ্ট খণ্ড যদি আমাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে তখন আমরা কি করব বলো তো, তোমার হচ্ছে কি সেটাকে আমরা বলবো হচ্ছে কি জিন। ঠিক আছে, ডিএনএ এর নির্দিষ্ট খণ্ড নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করলে। তাহলে এখন দেখো এই জিনের তাৎপর্যের কারণে বা ভিন্নতার কারণে কিন্তু আমাদের মধ্যে অনেক রকম বৈচিত্র্য দেখা যায়। যেমন ধরো অস্ট্রেলিয়া সবাই হচ্ছে গিয়ে তোমার শ্বেতাঙ্গ, আফ্রিকা সবাই হচ্ছে কৃষ্ণাঙ্গ, তাই না? তাহলে একই প্রজাতির মধ্যে আমরা যে বৈচিত্র্য দেখতে পারি, আচ্ছা পেনটার আজকে কি হয়েছে, একটা মিনিট, সরি, একই প্রজাতির মধ্যে আমরা যে বৈচিত্র্যটা দেখতে পারি সেই বৈচিত্র্যকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ঠিক আছে, একই প্রজাতির মধ্যে আমরা যে বৈচিত্র্য দেখব এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিক, একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়। আর পাশাপাশি দুইটা বৈচিত্র্য, যেমন ধরো বাঘ আর হচ্ছে গিয়ে হরিণ, তাহলে দুইটা আলাদা স্পিসিস, দুইটা আলাদা স্পিসিসের মধ্যে আমরা যে বৈচিত্র্য দেখব এটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈশিষ্ট্য। ঠিক আছে, আন্তঃপ্রজাতিক। পাশাপাশি দুইটা প্রজাতির মধ্যে আন্ত আর একই প্রজাতির মধ্যে হচ্ছে কি বলতো অন্তঃপ্রজাতিক বৈশিষ্ট্যের বৈচিত্র্য দেখা যাবে। আর বাস্তুতন্ত্র মানে হচ্ছে গিয়ে পরিবেশের বিভিন্নতার কারণে আমরা যে বৈচিত্র্য দেখব। যেমন ধরো পুকুরে যারা থাকে ওদের মধ্যে একরকম বৈচিত্র্য পাওয়া যায়। ঠিক আছে, পুকুরের প্রাণীদের মধ্যে একরকম বৈচিত্র্য, আবার ধরো যে সমুদ্রের প্রাণীদের মধ্যে একরকম বৈচিত্র্য, পাহাড়ের মধ্যে একরকম বৈচিত্র্য। ঠিক আছে, এই বৈচিত্র্যের কারণে যে তোমার বৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে কি বলতো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আমার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে যে প্রাণী জগতের বৈচিত্র্যের ভিত্তি কয়টা। ঠিক আছে, ভিত্তি হচ্ছে তিনটা, একটা জিনগত, প্রজাতিগত আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, আন্তঃপ্রজাতিক, সরি। আচ্ছা, ওকে, তাহলে এরপরে চলো আমরা চলে যাই, আমাদের বলা হয়েছে প্রাণী জগতের প্রধান পর্ব। প্রাণী জগতের প্রধান পর্ব আছে টোটাল 33টা। ঠিক আছে, এর মধ্যে আমরা মেজর ফাইলা বলি 9টাকে, মেজর ফাইলা বলি আমরা 9টাকে, কারণ এই প্রজাতির আন্ডারে আমাদের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি, এই প্রজাতির আন্ডারে আমাদের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে বাকিগুলো কি, বাকিগুলো আমাদের পড়া লাগবে না, বাকিগুলোকে আমরা মাইনর ফাইলা বলবো। যদি আমাদের সবগুলোই পড়া লাগতো তাহলে তো আমাদের পরীক্ষার জন্য পড়া অনেক বেড়ে যেত, তাই না? আমাদের একটা ঝামেলা হইতো, এই জন্য আমাদের সবগুলো পড়া লাগবে না। ঠিক আছে, আমাদের শুধুমাত্র হচ্ছে কি মেজর ফাইলাগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে এরপরে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের হচ্ছে কি প্রাণী জগতের পর্বগুলো আমরা অনেকে আবার ছন্দ দিয়ে মনে রাখি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল, মিনথিস, সবগুলোর জন্য আলাদা আলাদা ছন্দ। এত ছন্দ পড়তে গেলে কি হবে জানো, পরীক্ষার হলে খালি ছন্দই মনে থাকবে, কিন্তু কোন ছন্দ দিয়ে কি হয় সেটা আর মনে থাকবে না। ঠিক আছে, ছন্দ মনে রাখার জন্য আবার নতুন করে ছন্দ লাগবে। এই জন্য আমি এগুলোর জন্য আসলে অ্যাকচুয়ালি ছন্দ প্রেফার করি না, যতটুকু নিজে থেকে পড়লে মনে থাকে ততটুকু, আমরা ছন্দ যতটা কম পড়া যায় তত ভালো। এবার আসো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখানে অনেকগুলো ভিত্তি আছে, সবগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য পড়া লাগে না। কোনগুলো পড়া লাগবে জানো, আমাদের পড়া লাগবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে সিলোম, প্রতিসাম্যতা আর সংগঠন মাত্রা। ঠিক আছে, আমার কি কি পড়া লাগবে দেখো, সিলোম, সংগঠন আর হচ্ছে গিয়ে তোমার কি বলতো, সিলোম, সংগঠন মাত্রা আর হচ্ছে প্রতিসাম্যতা, এই তিনটা আমরা একটু ভালো করে পড়বো। ঠিক আছে, এই যে সংগঠন মাত্রাটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে হচ্ছে কি আমাদের যেটা বলতেছিলাম প্রতিসাম্যতাটা আমাদের জন্য খুব ভালো করে পড়তে হবে, আর লাস্ট অফ অল হচ্ছে সিলোমটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে দেহের আকার অনুযায়ী যেগুলো দেখার জন্য আমাদের অনুবীক্ষণ যন্ত্র লাগবে সেটা কি আমাদের আণুবীক্ষণিক প্রাণী, আর যেটা দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগে না সেটা হচ্ছে আমাদের বৃহত্তর প্রাণী। এখন তোমরা অনেকেই বলতেছো যে হচ্ছে কি আপু কোচিং এর পরীক্ষার জন্য তো আমাদের পড়তে হবে, শুনো, উদ্ভাসের আসল নাম কি জানো, উদ্ভাসের আসল নাম হচ্ছে ঊর্ধ্বমুখী কাঁচা বাস। ঠিক আছে, তোমরা পরীক্ষার আগে পড়বা সব ইম্পর্টেন্ট জিনিসগুলা, আর উদ্ভাস দিবে সব আনইম্পর্টেন্ট জিনিসগুলা। ঠিক আছে, তাহলে হবে কি তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলা পড়লা, উদ্ভাসের পরীক্ষা আনইম্পর্টেন্ট গুলা দিলে তুমি সেগুলা উদ্ভাসের পরীক্ষা থেকে পড়ে ফেললা, তাহলে তোমার আলটিমেটলি কি ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কি হয়ে গেল, তোমার সবই পড়া হয়ে গেল। ঠিক আছে, এই জন্য উদ্ভাস হচ্ছে ঊর্ধ্বমুখী কাঁচাবাস। ওকে, তাহলে আমাদের সংগঠন মাত্রা অনুযায়ী আমরা কি করতে পারি, ওদেরকে 4 ভাগে ভাগ করতে পারি। আমাদের জীবদেহের গঠন ও কাজের এককে কি বলে বলতো, জীবদেহের গঠন এবং কাজের এককে আমরা কি বলি বলতো, কোষ। ভেরি গুড। একই রকম অনেকগুলো কোষ নিয়ে কি গঠিত হয়, টিস্যু। একই রকম অনেকগুলো টিস্যু নিয়ে গঠিত হয় আমাদের অঙ্গ, আর অঙ্গ নিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের তন্ত্র। তার মানে শুধুমাত্র কোষ থাকলে তাদেরকে আমরা বলি কোষীয় সংগঠন মাত্রা, টিস্যু থাকলে কোষ টিস্যু, অঙ্গ থাকলে টিস্যু অঙ্গ, এবং তন্ত্র থাকলে অঙ্গতন্ত্র মাত্রা। আমরা করব কি জানো, আমাদের যে প্রধান পর্ব ছিল না এগুলো আমরা সিরিয়ালি মনে রাখবো। সিরিয়ালি মনে রাখার সুবিধা কি হবে জানো, 1 নাম্বার পর্ব কোষীয় সংগঠন। ঠিক আছে, 1 নাম্বার পর্ব কোষীয় সংগঠন, 2 নাম্বার পর্ব হচ্ছে গিয়ে কোষ টিস্যু সংগঠন। ঠিক আছে, কোষ টিস্যু 2 নাম্বার পর্ব। 3 নাম্বারের মধ্যে পড়বে টিস্যু অঙ্গ, 3 নাম্বারে পড়বে হচ্ছে টিস্যু অঙ্গ, আর 4 থেকে 9 পর্যন্ত পুরোটা পড়বে হচ্ছে কি তোমার অঙ্গ এন্ড তন্ত্র।
ঠিক আছে, 4 থেকে 9 হচ্ছে অঙ্কতন্ত্র। আজকে খুবই ডিস্টার্ব করতেছে। আজকে তোমাদের এতদিন পর ক্লাস নিতে আসলাম, তারপরে আমার আজকে ল্যাপটপ ডিস্টার্ব করতেছে কেন বুঝলাম না। আমার এখানে কিন্তু লেখা ঠিক মতোই উঠতেছে, কিন্তু তোমাদের এখানে উঠতেছে না কেন বুঝলাম না। ওকে, তাহলে 1 নাম্বার পর্ব কোষীয় মাত্রা, 2 নাম্বার হচ্ছে কোষ টিস্যু, 3 নাম্বার টিস্যু অঙ্গ, 4 থেকে 9 হচ্ছে অঙ্গতন্ত্র। জীবন পদ্ধতি আমরা সবাই জানি, যারা যারা নিজেরা সার্ভাইভ করে ওরা মুক্তজীবী, আর যাদেরকে কি অন্যদের উপর ডিপেন্ড করতে হয় তাদেরকে আমরা বলি হচ্ছে পরজীবী। ঠিক আছে, এটা হচ্ছে কি জীবন ধারণের উপর ভিত্তি করে। আমি কিন্তু বারবার বলি, আমরা যদি শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো ভালো করে পড়ি, আমাদের কিন্তু এই চ্যাপ্টার 60% পড়া হয়ে যাবে। কারণ কি বলতো, তোমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিন্তু আমাদের ভিত্তির 4টা-5টা বৈশিষ্ট্য চলে আসে। তাহলে আমরা যদি ভিত্তিগুলো ভালো করে পড়ি, তাহলে আমাদের কিন্তু কি বলতো পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়া হয়ে যাবে। তাহলে এখন আসো ভ্রূণ স্তর। আমাকে তোমরা বলো তো, আমাদের জীবনের সূত্রপাত হয়েছিল কোন কোষটা থেকে? আমাদের জীবনের সূত্রপাত হয়েছিল কোন কোষ থেকে একটু বলো তো? জাইগোট, ভেরি গুড। আমাদের সবার জীবনে সূত্রপাত হয়েছিল তোমার কোত্থেকে? জাইগোট থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে জাইগোটটা কি এককোষী বহুকোষী বলো তো? জাইগোট কি এককোষী নাকি বহুকোষী? এককোষী। শুনো, এটা অলওয়েজ মনে রাখবা, জাইগোট কিন্তু ডিপ্লয়েড, কিন্তু জাইগোট কিন্তু এককোষী। এই এককোষী জাইগোটটা বারবার মাইটোসিস, যেটাকে আমরা বলি ক্লিভেজ, জাইগোটের মাইটোসিসকে আমরা কি বলি? ক্লিভেজ বলি। এই ক্লিভেজের মাধ্যমে তোমার 1টা থেকে 2টা, 4টা, 8টা, 16টা, ঠিক আছে, এরকম 16টা কোষ তৈরি করে। যে 16 কোষীয় দশাকে আমরা বলি হচ্ছে মরুলা। 16 কোষীয় দশাকে আমরা কি বলতে পারি? 16 কোষীয় দশাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার মরুলা। এই যে মরুলা, এই মরুলার কোষগুলা করবে কি? একটা আলাদা স্তর করে এবার অবস্থান করবে। যে আলাদা স্তরটাকে আমরা তখন বলবো হচ্ছে গিয়ে তোমার ব্লাস্টুলা। ঠিক আছে, আলাদা স্তরটাকে আমরা কি বলবো বলতো? ব্লাস্টুলা। এই যে ব্লাস্টুলা স্তরে দেখা যায় কি, আমার কোষগুলা হচ্ছে একটা আলাদা স্তর করে থাকতেছে, যেটা বললাম এই যে একদম চারপাশে কোষগুলো একটা আলাদা স্তর করে থাকে, এবং মাঝখানে একটা স্পেশাল গহ্বর পাওয়া যায়। ঠিক আছে, যেটাকে আমরা বলি ব্লাস্টোসিল। দশাটাকে আমরা বলি ব্লাস্টুলা, আর হচ্ছে কি আমরা ভিতরে গহ্বরটাকে আমরা বলি হচ্ছে ব্লাস্টোসিল। এই ব্লাস্টুলার পরের দশাকে আমরা বলি গ্যাস্ট্রুলা, যেখানে গ্যাস্ট্রুলা দশায় এই ব্লাস্টুলার কোষগুলো 3টা স্তর ভেদ করে থাকে, একটোডার্ম, মেসোডার্ম এবং 3টা স্তর বেষ্টন করে থাকবে, একটো, মেসো, আর একটা হলো গিয়ে তোমার কি বলতো এন্ডোডার্ম। এখন এই 3টা স্তর থাকবে নাকি 2টা স্তর থাকবে, এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি 2টা স্তরে ওদেরকে ভাগ করতে পারি। একটা হলো দ্বিভ্রূণস্তরী প্রাণী, আরেকটা হলো ত্রিভ্রূণস্তরী প্রাণী। ঠিক আছে, যদি 2টা স্তর থাকে তাহলে ওদেরকে দ্বিভ্রূণস্তরী বলে, যেমন নিডারিয়া। আর ত্রিভ্রূণস্তরী হচ্ছে গিয়ে তোমার 3 নাম্বার থেকে শুরু করে একদম 9 নাম্বার পর্ব পর্যন্ত হবে ত্রিভ্রূণস্তরী প্রাণী। এটা এত ডিস্টার্ব করতেছে কেন? ধরো একটা মিনিট। হ্যালো রাকিব ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো আসিফ ভাই, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি রে। ভাইয়া, আপনি কি একটু স্লাইডটা শেয়ার করে একটু 5 মিনিট ওদের পড়াতে পারবেন? আমি ভাই তার ল্যাপটপটা রিস্টার্ট দিতে, আমার পেনটা ভাই কাজই করতেছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুই আচ্ছা কোন ঠিক আছে, পর্যন্ত আমি ভাই 5 ছিলি? মিনিট কোন পর আমি পর্যন্ত ভাই একটু ছিলি? ল্যাপটপটা রিস্টার্ট দিই। ভাই আমি তুই কোন ভ্রূণস্তর পর্যন্ত পর্যন্ত ছিলি? ছিলাম। আচ্ছা ঠিক আছে, ভ্রূণস্তর ওকে। পর্যন্ত। আচ্ছা ঠিক আচ্ছা। আছে ভাই। রাকিব ভাই, আমার কথা শুনতে পাইলে একটু বললেন, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ ভাই। মানে তখন ওই যে একটু সাউন্ডে ডিস্টার্ব করতেছিল আর কি, ওরা বলতেছিল, তো আমি হেডফোন ইউজ করতেছি এখন, তো মনে এখন হয় ঠিক ক্লিয়ার আছে আছে। ভাইয়া, এখন ক্লিয়ার আছে। আচ্ছা। সঞ্চারী হচ্ছে মনে হয় মেবি কম্পিউটারটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, আমি যেই কথাগুলো বলছিলাম সেগুলো আগে শেষ করি আর কি। লাস্ট কথাটা ছিল এরকম যে অল্প সময় আছে এখন, আমাদের গ্যাপ যেগুলো ছিল সেগুলো শেষ করতে হবে আর কি। আচ্ছা যাই হোক, আমি পড়াশোনার মাঝখানে এখন আমি জানি না যে এই কথাগুলো সবার ভালো লাগবে কিনা, কারণ পরামর্শ তো অনেক শুনি আমরা, তো সবাই আর কি পরামর্শ দিতে চায়।
তো পরামর্শ শুনতে সবসময় ভালো লাগে না। তারপরে বলা আরকি যে এখন তোমাদের পরামর্শ শোনার সময় তোমরা যখন চান্স পেয়ে যাবা তখন তোমরা নিজেরাই একটা অবস্থায় চলে যাবা। নিজেরাই তখন নিজেদের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারবা। আসলে আমরা যেগুলো বলি সেগুলা এক্সপেরিয়েন্স থেকে বলা। ২-১ টা এক্সাম যদি তুমি দাও, ভর্তি পরীক্ষা যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার নিজেরই সেই এক্সপেরিয়েন্সটা চলে আসবে। তখন আসলে তোমার কোনো মানে এগুলা পূরণ করার মতো বা এই যে আমি যেগুলো কথা বলতেছি যে এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, এগুলো আসলে তুমি যদি এক্সপেরিয়েন্সড হয়ে যাও আর যদি চান্স না হয় তখন তো আসলে লাভ নেই। তো সেজন্য এগুলো খেয়াল করা। আ তো তুমি এখন এই সময়ের মধ্যে কিভাবে গ্যাপ শেষ করবা? এইটা আগে তোমাকে নিজে একটু চিন্তা করে নিতে হবে যে আমি আসলে কোন সাবজেক্টে কোন জায়গাগুলোতে আমার গ্যাপ আছে যেগুলা সবার আগে আমি পূরণ করব। আ কোন চ্যাপ্টারে আছে, সেই চ্যাপ্টারটা আমার জন্য ইম্পোর্টেন্ট কতটা এবং সেখান থেকে প্রশ্ন আসার চান্স কতটুকু এইটাও মাথায় রাখতে হবে। যেমন তোমার তো সাধারণ জ্ঞানে অনেক গ্যাপ। এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি তো সাধারণ জ্ঞান সব কমন পড়তে মানে কমন ফেলতে চাই। এটা আসলে পসিবল হবে না। আবার তুমি চিন্তা করলা যে ভাই আমার তো ইংরেজিতে অনেক গ্যাপ। আমি এখন কিভাবে শেষ করতে পারি? আমি ১০ এ ১০ কিভাবে পেতে পারি? ১৫ তে ১৫ কিভাবে পাইতে পারি? এটা আসলে পসিবল না। তাহলে মনে রাখতে হবে যে তোমার টাইম হচ্ছে লিমিটেড। এই টাইমের মধ্যে তুমি কোনটায় আ আগে গ্যাপ পূরণ করতে চাও। এখন আমি যদি তোমাকে বলে দেই যে তুমি এইটাতে গ্যাপ পূরণ করো তাহলে এটা ঠিক হবে না। কারণ আমার যেরকম ছিল, আমার এক্সপেরিয়েন্স যেরকম ছিল, আমার পড়াশোনা যেরকম ছিল সেটা তোমার সাথে মিলবে না। তোমারটা হয়তো আমার দিক থেকে কোনো দিক থেকে বেশি। আবার হয়তো কোনো দিকে কোনো টপিকে তোমার থেকে কম বা আমার থেকে মানে তোমার পড়াশোনা কম। তো এটা আগে তুমি ঠিক করো। আমার মনে হয় যে মার্কস ডিস্ট্রিবিউশন যেহেতু আমরা জানি ৩০, ২৫ আর ২০ বাকি ২৫ হচ্ছে সাধারণ জ্ঞান আর ইংরেজিতে। কেউ প্রশ্ন করতেছিল যে এ মানে এখন থেকেই পড়াশোনা শুরু করতেছি ২ মাস আছে। তো তাদের জন্য আমি বলব যে তুমি তাহলে আ কি তোমাকে অনেকটাই লাক ডিপেন্ডেন্ট হইতে হবে। যার হাতে সময় কম আছে। একদম ইম্পোর্টেন্ট যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তুমি মেরিট্রিক্স এর হেল্প নিতে পারো। এখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করা নিয়ে কেউ কনফিউশন এ থাকে। আমি যেটা করছিলাম সেটা আমি বলতে পারি তোমাদেরকে। তোমরা নিজের মতো করে ঠিক করে নিতে পারো তোমরা কি করতে পারো। আমরা হচ্ছে ২ থেকে ৩ দিন, কেউ ৪ থেকে ৫ দিন, কেউ ১ সপ্তাহ সময় নিত শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করার জন্য। এবং ওই সময়টা আসলে আমাদের যে পড়াশোনা থাকতো ধরো এমন আছে যে আমাদের নেক্সট এক্সামটা হচ্ছে অ ধরে নিলাম যে সাধারণ জ্ঞান বা ইংরেজির উপর। তো সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে যদি এরকম কোনো এক্সাম থাকে, সেক্ষেত্রে আমি আসলে এখন শুধু সাধারণ জ্ঞান বা ইংরেজি পড়ে আমার কাছে মনে হইতো যে এটা আসলে লস প্রজেক্ট। একদম শুধুমাত্র এই টপিকটাই পড়লাম পরীক্ষা দেওয়ার জন্য। তখন আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতাম বা আমি করতাম আরকি। তো আমার মনে হয় এটুকু মনে আছে যে আমি মেবি ২ দিন করে যতদূর মনে পড়ে আরকি, সময় নিয়ে নিচ্ছিলাম যে এই ২ দিন আমি কোয়েশ্চেন ব্যাংক দেখব। শেষ হয় নাই। একবারে যেহেতু লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করার টার্গেট ছিল। তারপরে আবার ২ দিন এরকম করে আমার বেশ ১ সপ্তাহের মতো সময় লাগছিল আরকি। তো এইটাই করে আমার লাভটা কি? আমি যেটা করছিলাম যে আমি কোয়েশ্চেন যখন সলভ করতাম তখন হচ্ছে আমি এটার ব্যাখ্যাগুলো দেখে নিতাম। যে এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে বা এই প্রশ্নটার অপশনে যে ৪ টা অপশন মানে ৪ টা যে আলাদা লাইন দেয়া আছে যেমন ট্রু ফলস এর ক্ষেত্রে সেগুলো উম সত্য কিনা বা মিথ্যা কিনা, না হইলে কেন না? সেটার ব্যাখ্যাটা দেখে নিতাম। তাতে একটু সময় বেশি লাগতো। তো এখন তোমার আগে এটুকু মাইন্ডসেট আপ থাকতে হবে যে এখন আমি প্রশ্ন স স যদি কোয়েশ্চেন ব্যাংক প্রশ্নগুলো যদি সলভ করি তাহলে আমার টার্গেটটা কি? আমি এখান থেকে কি চাই? এখান থেকে কি আমি এটা চাই যে আমি এখন কোয়েশ্চেন গুলো মুখস্থ করে ফেলবো? নাকি আমি এটা চাই যে কোয়েশ্চেন গুলো কোন জায়গা থেকে আসে সেইটা একটা আইডিয়া নিবো? নাকি আমি আসলে আমি কি চাই এটা আমাকে মনে রাখতে হবে। এখন আছে হচ্ছে ২ মাস ভাই। এখন তুমি
যদি কোশ্চেন মুখস্থ করে ফেলতে পারো, মানে চাও আর কি লাস্ট 10 ইয়ার্সে, মানে এটা বেশ ডিফিকাল্ট। আর কিছু জায়গায় দেখবে যে কোশ্চেন রিপিট হয়, কাজে ওগুলো তোমার একটু সময় ভাইয়া কম আমার লাগবে। কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তোর কি ঠিক হচ্ছে ল্যাপটপ? হ্যাঁ ভাইয়া এখন ঠিক হচ্ছে। তখন লেখা কেন জানি উঠতেছিলই না ভাইয়া। পোলাপান আচ্ছা তো ঠিক আমাকে আছে। নিয়ে হাসাহাসি করতেছে। আমার নাকি হ্যান্ডরাইটিং বেশি সুন্দর দেখে আমি দেখাতে চাই না। আরে না, আচ্ছা ঠিক আছে। আমি মনে হয় ওদের এই কথায় পরে ফিরবো। বেশ ক্লাসটা আচ্ছা। শেষ করি। ওকে ভাইয়া ঠিক আছে। সরি পোলাপাইন, আমি অনেক টাইম খেয়ে ফেললাম তোমাদেরকে। আপুকে ক্ষমা করে দাও। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম ওখান থেকে আবার শুরু করছি। ওকে? আচ্ছা ঠিক আছে, দেখো। তাহলে আমরা হচ্ছে কি পড়েছিলাম কি দেখো? আমরা ছিলাম হচ্ছে কি আমাদের ভ্রূণীয় স্তরের ভিতরে, তাই না? আমরা বলেছিলাম যে আমাদের জীবনের উৎপত্তি হয় কোত্থেকে বলো তো? জাইগোট থেকে। তোমরা অনেকেই বলতেছিলা জাইগোট হচ্ছে কি মাল্টিসেলুলার। কিন্তু আমরা সবাই জানি জাইগোট হচ্ছে কেমন বলো তো? জাইগোট হচ্ছে এক কোষী। এখন আমরা মানুষরা তো ধামড়া একটা, তাই না? আমরা তো আর একটা কোষ দিয়ে তৈরি হই না। আমাদের সাইজ তো হচ্ছে ধামড়া সাইজ, তাই না? তাহলে এই যে আমাদের ধামড়া সাইজের একটা দেহ তৈরি করতে হলে আমাদের এই এককোষী জাইগোটকে কি একটা বহুকোষী জীবে পরিণত হতে হবে। তাহলে এককোষী জীব যদি বহুকোষী জীবে পরিণত হতে চায়, তাহলে কি বলতো আমাদেরকে হচ্ছে অন্য তাহলে কি হবে? প্রথমে আমরা জানি কি কি বলতেছিলাম যে যদি আমাদের একটা জীব এককোষী কোন একটা অংশকে আমাদের যদি বহুকোষে পরিণত করতে হয়, তাহলে আমাদের কি করতে হয় বলতো? মাইটোসিস করতে হয় না? ঠিক আছে, তাহলে আমরা এই যে মাইটোসিস করব, বায়োলজিতে তো কোনো কিছু সোজা হাত দিয়ে খায় না, হাতরে তেরা বাঁকা করে খায়। এখন এটাকে যদি মাইটোসিস লিখতাম তাহলে তো ওদের কি বলতো মহাভারত অশুদ্ধ হয়ে যেত। এই জন্য জাইগোটের মাইটোসিসকে ঢং করে বলে ক্লিভেজ। মোট কথা দুই ভাগ হয়ে যাবে দেখে এটাকে আমরা বলছি কি বলতো? ক্লিভেজ। তাহলে জাইগোট বারবার ক্লিভেজ করে যখন 16 কোষীয় একটা দশা পরিণত করবে, সেই 16 কোষীয় দশাকে আমরা বলি হচ্ছে মরুলা। মরুলা। ওকে? এই মরুলার কোষগুলো এবার আর একসাথে থাকতে ভালো লাগতেছে না, আমরা এখন সুন্দর করে বিন্যস্ত হব। তখন ওরা কোষগুলাকে সুন্দর করে বিন্যস্ত করে যে বিন্যাসটা তৈরি করবে, এটাকে আমরা বলবো ব্লাস্টুলা। এই ব্লাস্টুলার ভেতরে ব্লাস্টোসিল নামে একটা গহ্বর থাকে। সিল মানেই হচ্ছে গহ্বর। এই ব্লাস্টুলা দশার এই কোষগুলো যখন আমাদের বিভিন্ন রকম স্তর ভেদ করে থাকে, তখন সেই স্তরগুলোকে আমরা বলি হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর কয়টা আছে? টোটাল 3টা। একটোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। একটো, মেসো এবং হচ্ছে এন্ডো। এবং এই দশাটাকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রুলা। দশাটাকে আমরা কি বলবো? দশাটাকে আমরা বলবো গ্যাস্ট্রুলা। তাহলে 3টা স্তরই থাকলে সেটা হলো ত্রিভ্রূণস্তরী প্রাণী। এটা হচ্ছে পর্ব 3 থেকে 9 পর্যন্ত দ্বিভ্রূণস্তরী প্রাণী। তাহলে ভ্রূণের স্তর 2টা, পর্ব সংখ্যা হচ্ছে 2টা। তোমরা এখন কতিপয় বালক বালিকা প্রশ্ন করবা, আপু পরিফেরা কোথায়? পরিফেরার কি ভ্রূণের স্তর নাই? শুনো, পরিফেরারা যেহেতু কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, ওদের কোষগুলা কিন্তু কোনো টিস্যু গঠন করতেছে না, এই জন্য ওদের ভ্রূণের কোনো সিগনিফিকেন্ট স্তর নাই। ওকে? তাহলে পরিফেরার কোনো সিগনিফিকেন্ট ভ্রূণ স্তর নাই। 2 নাম্বার পর্ব, এই জন্য তোমার 2টা ভ্রূণ স্তর। 3টার বেশি স্তর হয় না দেখে 3 থেকে 9 পর্যন্ত সবারই 3টা করে স্তর থাকবে। এবার চলে যাই দেখো আমরা প্রতিসাম্যতার কাছে। ঠিক আছে, তোমার প্রতিসাম্য 2টাই আছে শুধুমাত্র। ঠিক আছে, 2টাই আছে, একটা দ্বিস্তরী আর ত্রিস্তরী। তাহলে প্রতিসাম্যতার উপরে 3টা স্টার দাও। বন্দুকের গুলির মিস আছে কিন্তু এই কোশ্চেনের মিস নাই। কালকে ডেইলি এক্সামে এখান থেকে একটা কোশ্চেন পাবাই, যাও লিখে দিলাম। এখন তোমরা বলবা যে আপু তাহলে না আসলে কি করব? আমার বাসায় আগুন লাগাই দিও, যাও। ঠিক আছে, আর বাসার ঠিকানা নিজ দায়িত্বে খুঁজে নিবা। ওকে? আচ্ছা, টিনোফোরা কয় স্তর? টিনোফোর স্তর লাগবে না রে সাজিদ, এটা আমি ঠিক মানে আমার ঠিক সিগনিফিকেন্টলি মনে নাই, এটা বইতে নাই তো লাগবে না। ওকে? তাহলে দেখো কি বললাম আমরা হচ্ছে যে এই যে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা কথাটার মানে হলো গিয়ে ধরো আমি যদি আমাকে সমান 2 ভাগে ভাগ করতে চাই, তাহলে মাঝখান দিয়ে ভাগ করব নাকি পেট দিয়ে ভাগ করব বলো তো? বলো তো, আমি যদি আমাকে সমান 2 ভাগে ভাগ করতে চাই, আমাকে মাঝখান দিয়ে অর্ধেক করব নাকি পেট দিয়ে অর্ধেক করব? মাঝখান দিয়ে না, কারণ পেট দিয়ে অর্ধেক করলে তো মাথা উপরে পা নিচে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হইলো না। তাহলে এই যে একটা তল দিয়ে আমি আমাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলতেছি, এইটাকে বলা হয় প্রতিসাম্যতা। আমি কি একবার ভাগ করব, অনেকবার ভাগ করব, এটার উপর ডিপেন্ড করে আমাদের অনেকগুলা শ্রেণীবিন্যাস আছে। যদি আমি কি করতে পারি বলতো, যদি আমি হচ্ছে গিয়ে কোনোভাবেই সমান 2 ভাগে ভাগ করতে পারি না, তখন তাদেরকে আমরা বলি অপ্রতিসাম্য। কোনোভাবেই আমি সমান 2 ভাগে ভাগ করতে পারতেছি না। যদি একটা মাত্র সমান 2 ভাগে ভাগ করতে পারি একটা তলে, ওটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর আমি যদি মাল্টিপল টাইম সমান 2 ভাগে ভাগ করতে পারি, দ্যাট মিনস একের অধিকবার ভাবে, তখন সেগুলো হচ্ছে এই 3টা।
এগুলোর মধ্যে বেসিক পার্থক্যটা কি, তোমরা সবাই গুলাও হচ্ছে গলীয় আর হচ্ছে অরিওর মধ্যে তোমরা অনেক বেশি গুলায় ফেলো। দেখো গলীয় আর অরিও দুইটাকে কিন্তু আমরা একের অধিকবার সমান দুই ভাগে ভাগ করতে পারবো, কিন্তু পার্থক্য কি, এটার শেপ হবে গল্লু গল্লু, এইটার অরিওর শেপ হবে সিলিন্ডার আকৃতির, বাকি সবকিছু সেম। ঠিক আছে, দুইটাকে আমরা অনেকবার সমান দুই ভাগে ভাগ করতে পারি, গোলীয় প্রতিসাম্যতাটা গোল হবে, অরিওটা হবে তোমার সিলিন্ডার আকৃতি। আর দ্বি অরিওটা কেমন দেখো, ধরো আমি বললাম যে আমার মাথার সামনে একটা চোখ আছে, মাথার পেছনে একটা চোখ আছে, এখন আমি যদি আমাকে সমান দুই ভাগে ভাগ করতে চাই তাহলে কয়বার ভাগ করতে পারবো বলো তো? যদি আমার এখানে একটা চোখ থাকে আর পিছনে একটা চোখ থাকে, মানে আমার এক জোড়া সদৃশ অঙ্গ আছে, বা ধরো সামনে একটা কোষিকা পেছনে একটা কোষিকা, তাহলে আমি কয়বার আমাকে সমান দুই ভাগে ভাগ করতে পারবো? দুইবার না, এই বরাবর কেটে এই বরাবর কেটে, সামনে একটা কোষিকা পেছনে একটা কোষিকা, তার মানে কি আমার এক জোড়া সমান অঙ্গ আছে, তাহলে আমি এই বরাবর ভাগ করতে পারবো, এই বরাবর ভাগ করতে পারবো, এটাকে বলে দ্বিঅরীয় প্রতিসাম্য। এক জোড়া সদৃশ অঙ্গ থাকার কারণে দুইটা তল দিয়ে 4 ভাগে ভাগ হবে। তাহলে দেখো আমরা পর্ব ওয়াইজ মনে রাখবো, পরিফেরা পর্বের মধ্যে আমরা পাই হচ্ছে গিয়ে অপ্রতিসাম্যতা পরিফেরার মধ্যে, আর নরমালি মলাস্কাটা দ্বিপার্শ্বীয় হয়, এটা হচ্ছে এক্সেপশনাল আপেল শামুক। দ্বিপার্শ্ব প্রতিসাম্য আমরা পাবো কোথায় কোথায়, আর্থ্রোপোডা আর পাবো হচ্ছে তোমার কর্ডাটাতে। আর যারা কিনা নিডারিয়ার মধ্যে আমরা পাবো হচ্ছে কি বলতো অরিও প্রতিসাম্য। গলীয়টা আমরা মনে রাখতে পারি হচ্ছে হেভি রেডিও দিয়ে, হেলিওজোয়া, ভলভক্স, রেডিওলারিয়া, হেভি রেডিও। আর বাকি থাকে টিনোফোরা আর সিউলোপ্লানা, এগুলো হচ্ছে গিয়ে মাইনর ফাইনা, এগুলোতে আমরা দ্বিঅরীয় প্রতিসাম্য পাবো। তাহলে প্রতিসাম্যতাটা বুঝতে পারলে সবাই একটু চ্যাটে সি লেখো। প্রতিসাম্যতাটা বোঝা গেছে তো না? বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আসো এবার আমরা চলে যাই হচ্ছে কি লেখা হয়েছে, সিলোম। কোরবানিতে কে কে গরু কোরবানি দেখছো একটু চ্যাটে বলো তো। গরু কোরবানি কে কে দেখছো, কার কার আইডিয়া আছে বলো তো গরু কোরবানি? আচ্ছা, অনেকে বলে যে আপু আমার রক্ত ভয় লাগে, আমি কোরবানি দেখতে পারি না। ঠিক আছে, রক্ত ভয় লাগলে সবাই কি করবা, রক্ত ভয় লাগলে দেখবা, ডেক্সো একটা সিরিজ আছে, ওই সিরিজটা দেখবা, বুঝছো? সেখানে দেখলে রক্ত দেখে দেখে অভ্যাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে কি হয়, অনেকে ছেলেরা তো নিজেরাই কি করে, হ্যাঁ বেল্লাল লেখছে আপু গরু কাটছি, বাহ কসাই। ওকে, কোরবানি আসলে কি করে, যারা লেদার ইঞ্জিনিয়ারিং এ পড়ে ওদেরকে বলে যাই চামড়াটা বিক্রি করে দাও তো। ডাক্তার দেখলে বাড়াই তোমরা না কসাই গরু গরু কোরবানি করে দাও। ঠিক আছে, তাহলে যারা যারা গরু কাটছো নিজে বা নিজে দেখছো, গরু কোরবানির সময় গরুর পেট থেকে একটা বড় কি বলতো তোমার পর্দার মতো বের করে আনে, একটা বড় সাদা রঙের বস্তা বের করে আনে, দেখছো কখনো? গরুর পেট থেকে যে বড় একটা বস্তা বের করে নিয়ে আসে, ওই বস্তার ভেতর থেকে পরে খালাটা কি করে, ভুঁড়ি পরিষ্কার করে না, আরে সেই ট্যাশ করে খায়। আমার কেন জানি ভুঁড়ি ভালো লাগে না, গন্ধ লাগে, বুঝছো? অনেকে দেখি রাস্তার পাশের বট একদম খুব ট্যাশ করে খায়। ঠিক আছে, তাহলে এই যে বড় সাদা একটা তোমার বস্তার মতো বের করে নিয়ে আসে, ওইটার নামই হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামটা আমার তৈরি হয় হচ্ছে ভ্রূণের মেসোডার্ম লেয়ার থেকে। এই পেরিটোনিয়ামের ভেতরে যে ফাঁকা জায়গা বা গহ্বর, ওইটাকে আমরা বলি হচ্ছে সিলোম। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম দেখো, এই যে সিল কথাটার মানেই হচ্ছে গিয়ে গহ্বর। আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দেই, তাহলে ধরো এই যে কাগজটাকে আমি ফোল্ড করলে এই কাগজটা হচ্ছে পেরিটোনিয়াম, আর মাঝখানের ফাঁকা জায়গাটা হচ্ছে সিলোম। ওকে, তাহলে কাগজের ভাঁজটা হচ্ছে পেরিটোনিয়াম, আমাদের পুরো পেটের পর্দা, এর ভেতরের ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের সিলোম। তাহলে এই কাগজের পর্দাটা যদি পুরো সিলোমকে বেষ্টন করে সেটা হচ্ছে গিয়ে তোমার ইউসিলোমেট। যদি আমার কাগজের পর্দায় কোনো ফুটা থাকে বা পেরিটোনিয়াম পুরোটাকে বেষ্টন না করে সেটা হচ্ছে সিউডো, মানে নকল, আছে কিন্তু পুরোপুরি সিলোম না। আর যদি একেবারে কাগজের পর্দা না থাকে সেটা হচ্ছে অ্যাসিলোমেট। ওকে, তাহলে যদি একেবারেই কোনো সিলোম না থাকে সেটা অ্যাসিলোমেট। যদি সিলোমের মতো কোনো গঠন থাকে কিন্তু পেরিটোনিয়াম পুরোটাকে কভার না করে সেটা সিউডো মানে নকল। আর ইউ মানে হচ্ছে গিয়ে আসল পেরিটোনিয়াম আছে, যাকে ঘিরে হচ্ছে গিয়ে কি থাকে বলতো, তোমার হচ্ছে আসল সিলোম থাকে। ওকে, তাহলে এখন কি বলা হয়েছে দেখো, আমরা এক্সাম্পল গুলা পড়বো, যে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার পর্ব হচ্ছে গিয়ে অ্যাসিলোমেট। শুধুমাত্র কি বলতো, শুধুমাত্র 4 নাম্বার পর্ব হচ্ছে গিয়ে সিউডোসিলোমেট। যেমন ধরো এই যে নেমাটোডা, এখানে স্টার দাও যাও, কালকের আরেকটা কোশ্চেন আউট করে দিলাম, এই প্রশ্নটা থাকবেই, নিচের কোনটি সিউডোসিলোমেট। ঠিক আছে, তোমাদের ডেইলি এক্সামে এই কোশ্চেনটা তোমার থাকবেই। ওকে, তার সাথে থাকে রটিফেরা কিনোর হাইনকাই, মনে রাখতাম আর কে দিয়ে। ওকে, রণবীর কাপুর বা রণবীর সিং হলে তো আর এস হয়ে যায়, রণবীর কাপুর। ঠিক আছে, এগুলো মাইনর ফাইলা। আর ইউসিলোমেট হচ্ছে গিয়ে তোমার 5 থেকে 9 নাম্বার পর্ব পর্যন্ত সবগুলো ইউসিলোমেট।
ঠিক আছে, এখান থেকে জাস্ট কি বলতো এক্সাম্পল, হ্যাঁ না থাকলে আগুন। ওকে, এইবার দেখো খণ্ডকায়ন। আমরা কেঁচোর বডি দেখছি না, অনেকগুলো ছোট ছোট আংটির মতো খণ্ডক দিয়ে তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি খণ্ডকায়ন বা মেটামেরিজম বা সেগমেন্টেশন। আর প্রতিটা খণ্ডকে আমরা বলি হচ্ছে মেটামার বা সোমাইট। এই খণ্ডক দিয়ে বডি তৈরির প্রক্রিয়াকে আমরা বলি মেটামারিজম, আর প্রত্যেকটা খণ্ডককে আমরা বলি মেটামার বা সোমাইট। ওকে, তাহলে খণ্ডকগুলো ইকুয়াল হলে সেটা সম, যদি ভিন্ন ভিন্ন আকৃতির হয় অসম খণ্ডকায়ন, যদি কোনো খণ্ডকায়নই না থাকে সেটা খণ্ডকায়ন বিহীন। আমরা এখান থেকে এক্সাম্পল গুলা পড়বো। আমরা সবাই জানি যে আজকের নটকর্ড আগামী দিনের মেরুদণ্ড। যদি নটকর্ড দ্বারা মেরুদণ্ড প্রতিস্থাপিত হয় তাহলে তাদেরকে বলি কর্ডেট, মেরুদণ্ড না থাকলে সেটা কি বলতো তোমার হচ্ছে নন কর্ডেট। তাহলে এখান থেকে জাস্ট এক্সাম্পল পড়বো, তবে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আর পৌষ্টিক নালী থাকলে বলবো এন্টারোজোয়া, না থাকলে প্যারোজোয়া। এন্টারো কথাটার মানেই হচ্ছে ইন্টেস্টাইন বা পৌষ্টিক নালী। ওকে, এন্টারো মানেই হচ্ছে ইন্টেস্টাইন বা পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালী থাকলে এন্টারোজোয়া, না থাকলে প্যারোজোয়া। দেখো শুধুমাত্র প্যারোজোয়া হচ্ছে পরিফেরা, বাকি সবগুলোই কিন্তু এন্টারোজোয়া। ওদের অ্যাটলিস্ট নালী না থাকলে একটা গহ্বর অ্যাটলিস্ট থাকেই। তাহলে আমি আবারও বলতেছি, আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে সংগঠন মাত্রা, প্রতিসাম্যতা এবং সিলম, এই তিনটা থেকে এক্সাম্পল পরীক্ষায় থাকবেই। কি কি বললাম? প্রতিসাম্যতা, সংগঠন মাত্রা এবং সিলম। এই যে ক্লিভেজ, এই ক্লিভেজটা হচ্ছে এনএসআই মানে নট সো ইম্পর্টেন্ট। অনেকে আবার বলবো ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। ঠিক আছে, তাহলে আমরা ক্লিভেজকে 3 ভাগে ভাগ করতে পারি। মোট কথা এককোষী জায়গোট, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বহুকোষী ভ্রূণে পরিণত হয় সেটাই ক্লিভেজ। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এই যে ক্লিভেজ এটা 3 প্রকার হবে। যদি আমার চারপাশ দিয়ে বিভাজন হয়, যে ইস্পাহানি মির্জাপুর চায়ের অ্যাডে বলে না লিকার ছড়ায় চারপাশ থেকে, যদি চারপাশ থেকে আমার বিভাজন হয় সেটা অরিও। যদি শুধুমাত্র 2টা তলে বিভাজন হয় সেটা দ্বিপার্শ্বীয়। যদি দৈর্ঘ্য বরাবর বিভাজন হয় যার কারণে সাপের মতো গঠন তৈরি হয় সেটা হচ্ছে সর্পিল। চারপাশ থেকে অরিও, যেটা কিনা আর্থ্রোপোডাতে হচ্ছে। 2টা তলে হলে দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটারাল কর্ডাটা মানে আমরা। সর্পিল হলে অ্যানিলিডার মলাস্কা। দেখো না কেঁচো টেচো গুলো কি হয়, লম্বা হয়। ওকে, আচ্ছা, তাহলে এইবারে হচ্ছে প্রান্তিকতাটা তেমন ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসে না। তারপর একটু বলি, দেখো আমার মাথা কি উপরের দিকে আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, সম্মুখ প্রান্ত। পেছনের সাইড হচ্ছে পশ্চাৎ প্রান্ত বা পোস্টেরিয়র এন্ড। এইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার অঙ্কীয় প্রান্ত বা ভেন্ট্রাল। পিঠ বরাবর হচ্ছে গিয়ে পৃষ্ঠীয় বা ডরসাল, পাশে হচ্ছে পার্শ্বীয় বা ল্যাটেরাল। এগুলো যখন মেডিকেলে উঠবা ইনশাআল্লাহ অ্যানাটমিতে পড়বে, এখন লাগবে না। ঠিক আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ভেন্ট্রাল, ডরসাল, পাশে হচ্ছে ল্যাটেরাল। আর ট্যাগমাটাইজেশন মানে ছোট ছোট অনেকগুলো খণ্ডক নিয়ে একটা অঞ্চল বা ট্যাগমাটা গঠিত হয়। ঠিক আছে, ট্যাগমাটাইজেশন মানে হচ্ছে অঞ্চলায়ন। তাহলে আমাকে বলো তো খণ্ডক বড় নাকি অঞ্চল বড়? বলো তো, খণ্ডক বড় নাকি অঞ্চল বড়? কে বলতে পারবা? ভেরি গুড, অঞ্চল বড়। ঠিক আছে, খণ্ডক হচ্ছে ছোট আর অঞ্চল হচ্ছে তোমার বড়। তাহলে আমরা আমাদের প্রথম পোল কোশ্চেন অ্যান্সার করে ফেলি। অরীয় প্রতিসাম্যের উদাহরণ 9 কোনটি? অনেক ইজি একটা, আমি বরাবরই বলি যে যদি হচ্ছে কি এটার অ্যান্সার যদি ভুল দাও, যারা যারা ভুল দিবা তাদের বিয়ে হবে না। ঠিক আছে, এটার কথা শুনলে আবার পোলাপাইন ভয় ভয় পায়। মেডিকেলে চান্স পাওয়ার চেয়েও তাদের হচ্ছে বিয়ে করার খুব শখ। ঠিক আছে, এটা যারা যারা ভুল দিবা তাদের বিয়ে হবে না, অভিশাপ লেগে যাবে কিন্তু। ঠিক আছে, ঝটপট অ্যান্সার করে ফেলো। তোমাদের ইজি পোল দিলেও তোমরা কো আল্লাহ এত ইজি পোল, আবার ইজি পোলও তোমরা কি করো বলো তো, তোমরা হচ্ছে দুরুম দুরুম করে ভুল করো। ঠিক আছে, আচ্ছা আরাফাত বলেছে বিয়ে কইরা ফেলছি, কাফি বলেছে বিয়ে করতে চায় না, তাহলে বিয়ে করতে না চাইলে কি ভুল অ্যান্সার দিবা? ওকে, তাহলে অ্যান্সার কি হবে দেখো, অ্যান্সার হবে টিনোফোরা। তাহলে কত পার্সেন্টের দেখি বিয়ে হয়ে গেছে? 66% কিন্তু বিয়ে হয়ে গেছে, বাকিগুলো এখনো অবিবাহিত। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে? টিনোফোরা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এইবার দেখো আমরা চলে যাই শ্রেণীবিন্যাসের ধাপের কাছে। এই ধাপগুলোও তোমরা চাইলে ছন্দ দিয়ে মনে রাখতে পারো, তবে তোমার হচ্ছে গিয়ে ছন্দ না চাইলে এগুলা কিন্তু 8 থেকে পড়তে পড়তে কি হয়ে গেছে বলো তো, মুখস্থ হয়ে গেছে। হাই রে পোলাপাইন খুশি, আমার বিয়া হইব। ভাই মেডিকেলে চান্স পাইলে তো মনে হয় না এত খুশি হইতো যত না নিজের বিয়ার কথা শুনে খুশি হয়েছে, বুঝছো? চিন্ময় বলেছে মেডিকেলে চান্স হলে প্রপোজাল পাঠাবে। বাহ সাবাস। শুনো, মেডিকেলে চান্স পাইলে দেখবা পাশের বাসার উপরের বাসার ভাবি আন্টিদের কাছ থেকে কত প্রপোজাল আসে। ঠিক আছে, আরে ভাবি আপনার ছেলে নাকি এবার মেডিকেলে চান্স পাইছে, আমার মেয়েও তো ভাবি বড় হয়ে গেছে। ঠিক আছে, কত প্রস্তাব প্রস্তাব পাবা। একবার চান্স পাইয়া দেখা, বুঝছো, এরপর জীবনে খালি সুখ। আচ্ছা ওকে, তাহলে দেখো কি বলা হয়েছে, আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ আছে টোটাল 7টা।
এই শ্রেণীবিন্যাস বা নামকরণের জনক কে বলতো? না রে, আমার বড় বোন আছে, এজন্য আমার জন্য আসে নাই, বুঝছো? বড় বোন না থাকলে হয়তো আসতো। আচ্ছা ঠিক আছে, বলো শ্রেণীবিন্যাসের জনক কে? নামকরণ বা শ্রেণীবিন্যাসের জনক, সাবাস। ক্যারোলাস লিনিয়াস। আর এক একটা বাচ্চা বাঘ, তোমাদের কি পড়াবো, তোমরা নিজেরাই তো সব পারো। আচ্ছা, তাহলে এই শ্রেণীবিন্যাসের ধাপগুলো আমরা যত উপর থেকে নিচের দিকে যাব, আমাদের তত কি হবে, আস্তে আস্তে ছোট হবে, ঠিক আছে? উপর থেকে নিচে আস্তে আস্তে ছোট হয়। তাহলে দেখো, দ্বিপদ নামকরণের জন্য ক্যারোলাস লিনিয়াস, উনি গণ আর প্রজাতি দুইটা নাম দিয়ে হচ্ছে দ্বিপদ নামকরণ করেছিলেন। কিন্তু যেটা কিনা তোমাদের বইতে নতুন, সেটা হচ্ছে ত্রিপদ নামকরণ। এটা দিয়েছিলেন পাখি বিজ্ঞানী শ্লিগেল। উনি গণ আর প্রজাতির সাথে উপপ্রজাতি নামে একটা আলাদা কি যুক্ত করেছিলেন বলো তো? তোমার হচ্ছে গিয়ে পদ যুক্ত করেছিলেন। ওকে, যেমন নীল নদের চড়ুইর নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। তার মানে কি, তোমার নীল নীল নদকে একটা আলাদা এরিয়া, তাহলে ওইটা অ্যাড করে কি আমরা কি করব, তোমার ত্রিপদ নামকরণ করব। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বেশিরভাগই দ্বিপদ নামকরণ জানো, কিন্তু ত্রিপদ নামকরণ কিন্তু জানো না, এটা ভালো করে দেখবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা দেখি আমাদের হচ্ছে পর্বগুলোর বৈশিষ্ট্য। আমাদের কিন্তু এখন অলরেডি অটো অটো 4টা বই শেষ। কিভাবে? আমরা প্রতিসাম্যতা জানি, আমরা সিলোম জানি, আমরা সংগঠন মাত্রা জানি, আমরা ভ্রূণ স্তর জানি। তাহলে কিন্তু অটো অটো আমাদের 4টা বৈশিষ্ট্য পড়া শেষ। তোমরা অনেকে কোশ্চেন করো, আপু সব বৈশিষ্ট্য কি মুখস্থ করা লাগবে? আপু সব বৈশিষ্ট্য কি পড়া লাগবে? শুনো, তোমরা এমন ভাবে এগুলো জানবা যাতে করে অপশন দেখেই মনে পড়ে। আমি ওভাবে ট্রিক্স বলে দিব যে কোন কোন প্রশ্নগুলো বেশি আসে। যেমন পরিফেরাদেরকে আমরা কি বলি? স্পঞ্জ বলি। এই স্পঞ্জ শব্দটা থেকেই কিন্তু পরিফেরার সবগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলা যায়। তোমরা ছোটবেলায় স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস ওই কার্টুনটা দেখতা? এখনো তো মনে হয় অনেকে দেখো স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস। ওটা কিন্তু পরিফেরা ছিল, ঠিক আছে? ওটা দেখতে ছিদ্র ছিদ্র ছিল না, ওটা দেখতে চিজের মতো হইলে ওটা কিন্তু পরিফেরা। ওকে, তাহলে পরিফেরা শব্দটা আসছে পোর থেকে। পোর মানে হচ্ছে তোমার ছিদ্র। ওদের গঠনটা কেমন হয় দেখো, আমি যদি বলি এটা হলো গিয়ে একটা তোমার পরিফেরা, ওদের দেহে অনেকগুলো ছোট ছোট ছিদ্র পাওয়া যায়। বেচারারা গরিবস, ওদের কিচ্ছু নাই। আমরা যত সামনের দিকে আগাবো আস্তে আস্তে ওরা উন্নত হবে। পরিফেরা সবার নিচে, এই জন্য ওরা সবচেয়ে গরিবস, ওদের কিচ্ছু নাই, আছে শুধু ছিদ্র। এই ছিদ্রগুলোকে আমরা বহু বচনে বলি অস্টিয়া, এক বচনে বলি অস্টিয়াম। এগুলা দিয়ে ওরা ওদের পরিপাক, শ্বসন, রেচন এভরিথিং করবে। এই ছিদ্রগুলো আমাদের একটা বিশেষ নালীতন্ত্রের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এই ছিদ্রগুলো কি করবে, কতগুলো নালীতন্ত্রের মাধ্যমে পরস্পরের সাথে তোমার যুক্ত হবে। এই নালীতন্ত্রগুলো যে গহ্বরে উন্মুক্ত হয়, সেই গহ্বরটাকে আমরা বলি স্পঞ্জোসিল। সিল মানে গহ্বর, স্পঞ্জের গহ্বরকে আমরা বলবো স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিলটা যে সবচেয়ে বড় ছিদ্র দিয়ে উন্মুক্ত হচ্ছে, এই সবচেয়ে বড় ছিদ্রের নাম হচ্ছে অস্কুলাম। অস্কুলাম। এবং স্পঞ্জোসিলকে ঘিরে কতগুলো ফ্ল্যাজেলা যুক্ত কোষ পাওয়া যায়, যে কোষগুলোকে আমরা বলি কোয়ানোসাইট। আমাদের যেরকম ক্যালসিয়ামের হাড্ডি, ওদের দেহ গঠন করে যে হাড়গুলো, তাদের নাম হচ্ছে স্পিকিউল বা স্পঞ্জিন। ঠিক আছে, স্পিকিউল বা স্পঞ্জিন হচ্ছে ওদের হাড্ডি। তাহলে দেখো আমরা কিভাবে হচ্ছে কি স্পঞ্জ থেকে সবগুলো মনে রাখবো। দেখো, এসপি দিয়ে হবে তোমার স্পঞ্জ, স্পিকিউল স্পঞ্জিন, স্পঞ্জোসিল। ও দিয়ে হবে হচ্ছে তোমার অস্কুলাম। এন দিয়ে হবে নালীতন্ত্র, আর হচ্ছে গিয়ে তোমার কি বলতো নিশ্চল। তাহলে কি আমাদের সবগুলো বৈশিষ্ট্য অলমোস্ট পড়া হয়ে গেল না? ছিদ্রের নাম অস্টিয়া, সেটা আমরা ও থেকে পাচ্ছি। নালীতন্ত্র থাকে, নালীগুলো মিলিত হয়, ও মানে অস্কুলাম দিয়ে বাইরে উন্মুক্ত হচ্ছে। গহ্বরের নাম স্পঞ্জোসিল, হাড্ডিগুড্ডির নাম স্পিকিউলার স্পঞ্জিন। তাহলে আমরা কি স্পঞ্জ দিয়ে তোমার হচ্ছে গিয়ে কি বলতো সবগুলো খুঁজে পাচ্ছি, তাই না? আমরা হচ্ছে স্পঞ্জ দিয়ে সবগুলো খুঁজে পাচ্ছি। ওকে, অস্কুলাম মানে হচ্ছে যে স্পঞ্জোসিলটা যে সবচেয়ে বড় ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত হচ্ছে, সেই ছিদ্রকে আমরা বলি অস্কুলাম। হৃদয় এত মিনিং খুঁজে পাইতা যদি পড়াশোনায়, তাহলে তো জীবন অনেক উন্নত হইতো। এই উল্টাপাল্টা জায়গায় মিনিং খুঁজে পাও দেখে আজকে তোমার এই দশা, বুঝছো? জীবনে উন্নতি করতে পারবা না আসল জায়গায় মিনিং খুঁজে না পাইলে। আচ্ছা, তাহলে দেখো নিডারিয়ার কথা কি বলা হয়েছে। নিডারিয়া শব্দটা এসেছে আমাদের নিড বা কাটা থেকে। যদি নিডারিয়ার বৈশিষ্ট্য না পারো, তাহলে মনে রাখবা যে তোমার পুরা জীবনটাই বৃথা। মাই হোল লাইফ ওয়াজ এ লাই। কেন? কারণ নিডারিয়ার সবচেয়ে বড় হিরো যে হাইড্রা, এই হাইড্রা নিয়ে আমরা আজকে পড়বো। এবং আমার ধারণা ইন্টারে কেউ কিছু পড়ুক আর না পড়ুক, হাইড্রা খুব ভালো মতন পারে, তাই না? এই নিডারিয়া গুলা কি বলতো, দেখতে তোমার অনেক সুন্দর।
মানে পুকুরের মধ্যে যখন অনেকগুলা নিডারিয়া থাকে দেখলে মনে হয় যেন অনেকগুলা ফুল ফুটে আছে, এই জন্য নিডারিয়াকে আমরা বলি সাগরের ফুল বা রেইন ফরেস্ট। ওকে, নিডারিয়াকে আমরা কি বলি? সাগরের ফুল বা রেইন ফরেস্ট। তাহলে আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি তাই না, যে আমাদের নিডারিয়া 2 নাম্বার পর্ব, তার মানে ভ্রূণের 2টা স্তর, ওরা অরীয় প্রতিসাম্য, কোষ টিস্যু মাত্রা, এবং ওদের যে ভ্রূণের 2টা স্তর ওদেরকে কিন্তু আমরা একটো আর এন্ডো বলি না, ওদের আবার ঢং আছে। ওদের একটোডার্মকে আমরা ঢং করে বলি এপিডার্মিস, এন্ডোডার্মকে আমরা ঢং করে বলি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এবং ওদের যেহেতু মেসোডার্ম নেই, এই জন্য মেসোডার্মের পরিবর্তে ওদের একটা অকোষীয় স্তর থাকে যেটাকে আমরা বলি মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়াতে 3টা স্টার দাও, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে অকোষীয় স্তর থাকে সেটাকে আমরা বলি মেসোগ্লিয়া। এইবার ওদের যে বড় যে বন্দুক, বুঝছো, যে পিস্তল বা গুলি যাই বলো না কেন, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ওদের নিডোসাইট। কোষটার নাম হচ্ছে নিডোসাইট, এবং নিডোসাইটের যে প্রধান চাবুক, সেই চাবুকটাকে আমরা বলি নেমাটোসিস্ট। ওকে, প্রধান কোষটার নাম হচ্ছে নিডোসাইট, এবং নিডোসাইটের যে প্রধান অস্ত্র চাবুকের মতো সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টে যেমন চাবুক থাকে সেরকম একটা বিষ থাকে, সেটা আমরা হাইড্রাতে পড়বো, বুঝছো। ওরা নেমোটাসে ছুঁড়ে মেরে একদম দুরুম দুরুম করে কি করে বলতো, শিকার করে। এবং ওদের কোনো পরিপাক নালী নাই, আছে শুধু একটা মাত্র গহ্বর, যেটাকে আমরা বলি সিলেন্টেরন। সিলেন্টেরন। ওদের 2টা দশা আছে, স্থির দশাকে বলে তোমার হচ্ছে পলিপ, আর হচ্ছে গিয়ে মুক্ত দশাকে বলে মেডুসা। হ্যাঁ রে, ওদের ঢঙের শেষ নাই। ফারিহা ভালো কথা বলছি, দ্বিস্তরী তারপরে কত ঢং। ঠিক আছে, ওদের ঢঙের শেষ নাই। নিরারিয়ার ঢং দেখলে আমার জেলাস লাগে, ইস আমার যদি এত ঢং থাকতো। ওকে, তাহলে এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ওরা ডিপ্লোব্লাস্টিক, মেসোগ্লিয়া, নিডোসাইট এবং সিলেন্টেরন। এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখবা, বুঝছো।